বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা বিশ্লেষণে TBN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন ওমর গিয়াস, পরিচালক বাংলাদেশ অ্যাপেরাল এক্সচেঞ্জ, এবং আমাদের সাথে যুক্ত আছেন শওকত আলী, সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার কাছে আসার আগে আমি দুটি তথ্য খুব ছোট করে একটু তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে। প্রথমত যেটি, তা হচ্ছে আমেরিকার সঙ্গে তৃতীয় দফার আলোচনায় পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। বুধবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ওয়াশিংটন ডিসি থেকে হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বাণিজ্য সচিব জানান, এজেন্ডা অনুযায়ী আমেরিকার সঙ্গে 29 জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমানো হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছেন। তিনি আরও জানান, আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলেই আশা করছেন তিনি। আরেকটি তথ্য, তা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, আজকের মধ্যে অর্থাৎ বুধবারের মধ্যে আমরা ঐকমত্যের ভিত্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তার একটি তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেব। আশা করি আগামীকাল আমরা একটি সমন্বিত গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলের কাছে তুলে দিতে পারবো। ছোট করে এই দুটি তথ্য একটু তুলে ধরার ছিল। আমি শওকত আলী আপনার কাছে আসি, কয়েকটি বিষয় আসলে আছে। প্রথমেই যে বিষয়টি আমি আপনার কাছে আসি, জুলাই অভ্যুত্থানের নামে চাঁদাবাজি, আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে। কিভাবে এই পরিস্থিতির তৈরি হলো, কেন হলো শওকত আলী? বিষয় হচ্ছে যে মানে শুরুতে আমি সবাইকে একটু ধন্যবাদ জানাই, আসলে আপনাকে এবং যারা দর্শক যারা আমাদের সাথে আছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এখানে বিষয়টা আমাদের জন্য খুব বেদনাদায়ক। বাংলাদেশের এই যে 71 সালের পরবর্তী যে একটা বিশাল গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার নেতৃত্বে বা ছাত্রদের নেতৃত্বে, আমরা এই যে অভ্যুত্থান বা বিপ্লব আপনারা যেটাই বলি আমরা কিন্তু এইটার যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে আমাদের, এটার দীর্ঘদিন একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমাদের এখানে ছিল, তারপর এদেশের রাজনৈতিক দলগুলো নিষ্ক্রিয়তা ছিল, এবং সব মিলিয়ে শেষ পর্যন্ত ছাত্ররা যারা কোনো দলের ছিল না, একজন সাধারণ ছাত্র যেই টার্ম আমরা ইউজ করি, সেই টার্মের ব্যানারেই কিন্তু একটা আন্দোলন সংগঠিত হয় এবং এদেশের জনগণ রাস্তায় নেমে আসে। পরবর্তীতে যেটা ছাত্র জনতা একটা ব্যানার হিসেবে আমাদের কাছে আবির্ভূত হয়, এবং সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা হয় যে বাংলাদেশে একটা নতুন ধরনের বলতে পারেন যে আপনি একটা রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়, যে ছাত্র বা ছাত্র প্রতিনিধি সব জায়গায় থাকতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন, সেদিনও তিনি সম্ভবত বলেছিলেন যে ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে। এই যে একটা ব্যাপার যে ছাত্ররা খুব খুব গুরুত্বপূর্ণ, যেখানে যাবেন সব মন্ত্রণালয়ে, প্রত্যেকটা অধিদপ্তরে, প্রত্যেকটা জেলায় উপজেলায়, তার কমিটিগুলোতে, ইউনিয়ন পরিষদে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। এই যে বিষয়গুলো তখন তৈরি হলো, এটা ফলাফল হিসেবে যেটা হয়েছে আমি মনে করি যে এটা প্রথমত পজিটিভ ছিল, কারণ সবাই তো যারা অভ্যুত্থানে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, তো তাদের তো একটা আকাঙ্ক্ষা ছিল একটা দেশ নতুন করে গড়ার, সংস্কার নতুন করে গড়ার। আপনি দেখবেন 5 আগস্টের পর যখন দেশে সরকার ছিল না, তখন কিন্তু ছাত্ররা আবার রাস্তায় নেমেছিল। ট্রাফিকিং বলেন, ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা রাতের বেলা পাহারা দেওয়া, নানা জায়গায়, অর্থাৎ সরকার নাই কিন্তু সেই দায়িত্বটা নিজেরা কাঁধে তুলে নেওয়া, এরকম নানা রকম ঘটনার মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম। এবং এর ফলাফল হিসেবে যেটা হয়েছিল যে ছাত্রদের প্রতি একটা ভরসা, ছাত্ররা তারা দেশপ্রেমিক, এই যে একটা ধারণা তৈরি হয়েছিল মানুষের মধ্যে, যে আকাঙ্ক্ষা থেকেই প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে ছাত্র প্রতিনিধি রাখা এবং এই সুযোগটা তৈরি হয়েছিল। এখন যেটা হয় আর কি, এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে আপনি তো আসলে আগে থেকে জানেন না ফিল্টার করে যে কাকে আপনি নিয়োগ দিচ্ছেন। এটা তো আসলে যে আপনি একটা জবে বা একটা রাজনীতিবিদকে আপনি দীর্ঘদিন ধরে দেখেছেন, বা একটা চাকরিতেও যদি আপনি বলেন, তাহলে তার আপনি অভিজ্ঞতা দেখবেন, যাচাই করবেন। এক্ষেত্রে সেটা হয় নাই, সুযোগ ছিল না। কারণ আপনি দেখেন আন্দোলনে সবাই নেমেছিল রাস্তায়। যারা নেমেছিল তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন দলের, আগে থেকে বিভিন্ন দলের কর্মীরা ছিলেন, বাম বলেন, ডান বলেন, বিএনপি, ছাত্র দল থেকে শুরু করে বামপন্থী এবং গণ অধিকার পরিষদ বা অন্য সমস্ত সংগঠন ছিল আন্দোলনে যুক্ত হয়েছিল। আবার একেবারে কোনো দল করে না, রাজনীতি পছন্দ করে না, আই হেট পলিটিক্স যে জেনারেশনটা ছিল,
তারাও এই আন্দোলনে নেমেছে এবং সমানভাবে আমি মনে করি যে তারা জীবন দিয়েছিল, তারা রক্ত দিয়েছিল। এখন যেটা হয় যে এখন যারা রক্ত দেয়, ধরেন কেউ 1 ব্যাগ রক্ত দেয়, কেউ ধরেন তার শুধু 1 ফোঁটা রক্ত আসলো, বা কেউ তার জীবন দিয়ে দিল, কিন্তু স্টেকটা কিন্তু তারা মনে করতেছে যে তারা সবাই কিন্তু এটার স্টেক হোল্ডার। এক্ষেত্রে যেটা হয়েছে যে আন্দোলন পরবর্তী, এবং আরো অনেকেই ছিল যারা আন্দোলনে তাদের ভালো ভূমিকা ছিল, তারা হয়তো রাজপথের সামনাসামনি নেতৃত্ব দিয়েছিল, কিন্তু 5 আগস্টের পরপর যেটা হয় যে নানা রকমের মানুষ নানা আকাঙ্ক্ষা থেকে, নানা চাহিদা থেকে, যেহেতু দেখছে এখানে এখন একদম একটা সুবিধার জায়গা তৈরি হয়েছে, তো নানা রকমের মানুষ যারা আন্দোলনে ভূমিকা রাখেন এমন অনেক মানুষ আসছে, আবার যারা আন্দোলনে ভূমিকা রাখছে তাদের মধ্যেও একটা না পাওয়ার বা হতাশার একটা জায়গা থেকে তারা এখানে আসার ফলে তারা চেষ্টা করছে খুব দ্রুতই যেন তাদের অবস্থার পরিবর্তনটা ঘটে ফেলা যায়। এবং এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে আমরা তো ব্যুরোক্রেসি, সেটাও অনেকাংশে দায়ী। আমি মনে করি একটা লম্বা আলোচনা এখানে আমি আহ করতে পারি, তো সময় থাকলে করতে পারবো, যে কিভাবে করে আমরা দেখেছি কিভাবে করে আহ আমাদের যে আমলারা ছাত্রদেরকে ডেকে ডেকে তাদের নানা জায়গায় বসিয়ে এবং তাদের মাথায় তাদেরকে সামনে নিয়ে নানা রকম সিদ্ধান্ত নেওয়া এবং তাদের অনভিজ্ঞতার সুযোগ নিয়ে তারা নানা কিছু ফায়দার চেষ্টা করেছিল। এবং একটা ফলাফল হিসেবে যেটা হয় আর কি, যে সবাই তো আর সমাজ চেতনা নিয়ে সামনে আসে নাই, তাহলে একটা অংশ সুবিধা ভোগীতে পর্যবেসিত হয়েছিল। এটা আপনি ইতিহাসের, শুধু বাংলাদেশ না, আপনি সবসময় দেখবেন। আপনি 71 সালের আমাদের যদি মুক্তিযুদ্ধ বলেন, সে মুক্তিযুদ্ধ, যে মুক্তিযোদ্ধারা অস্ত্র যুদ্ধ করেছিল, তাদের একটা অংশই কিন্তু পরবর্তীতে সেই অস্ত্রকে ব্যবহার করে বাংলাদেশে ডাকাতি থেকে শুরু করে নানা রকমের ঘটনার কথা কিন্তু আমরা জানি। তো এইটা আর্থসামাজিক প্রেক্ষাপটের জন্য দায়ী। আমি মনে করি যে এই যে আজকে যে ঘটনাটা দেখতে পাচ্ছি আমরা, সেই ঘটনাগুলো এই এই সরকারের যেই মানে বিষয়গুলোর তারা মনিটর করা দরকার ছিল যেভাবে, এবং ক্লিন চিট না দিয়ে আইন শৃঙ্খলার বাহিনীর প্রতি যেই নির্দেশনা দেওয়ার কথা ছিল, সেটা যদি ঠিকঠাক মতো পালন করা হতো এবং প্রত্যেকটা কাজের জন্য একটু মনিটর করা হতো রেগুলার, তাহলে মনে করি আজকে এই ঘটনাটা ঘটতো না। একটা পয়েন্ট, আর লাস্ট যে কথাটা বলবো আমি, যে মানে জরুরি আলাপ যেটা, সেটা হচ্ছে যে এই চাঁদাবাজি, দুর্নীতি বা এরকম উপকরণে জড়িয়ে পড়া, এটা বাংলাদেশে নতুন না, এবং বাংলাদেশের কালচার এটা একদম অস্বাভাবিক। আমি আজকে প্রথম দেখছিলাম এরকমও না। আমাদের যেটা কনসার্নের জায়গা, সেটা হচ্ছে যে এটা সঠিক তদন্ত হচ্ছে কিনা, সঠিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সরকার এই ব্যবস্থাগুলো নিচ্ছে কিনা, এবং যাতে আর পরবর্তীতে না ঘটে সে প্রিভেনশন গুলো সাংগঠনিক হোক, সরকার হোক, দলীয় হোক, যে ব্যবস্থাগুলো সেগুলো ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা, যাতে করে এই ব্যাপারটা মিনিমাইজ করা যায়। তা আমি এই জায়গাটা একটু পজিটিভ মনে করি, যে আমি মনে করি যে বৈষম্য ছাত্র আন্দোলন তাদের জেলা কেন্দ্রীয় কমিটি ছাড়া সবগুলো কমিটি স্থগিত করেছে, অর্থাৎ বলে দিচ্ছে সারা বাংলাদেশে এই সমন্বয় পরিচয় যাতে আর কোনো চাঁদাবাজি না হয়, তারা একদম একটা ঘোষণা কিন্তু দিয়েছে। শওকত আলী, এবং এখানেও আবার অনেকে ব্যবস্থা বলছেন নিয়েছে। যে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির, আপনি যে ঘটনার কথা বলছেন যে সাবেক এমপির বাসার থেকে চাঁদাবাজির যে ঘটনাটি, সেইখানে তো কেন্দ্রীয় কমিটির সদস্যই ছিলেন অথবা কেন্দ্রীয় কমিটির নেতাই ছিলেন, সেটাকে রেখে বাকি সব না, কমিটি বাদ দিয়ে দেওয়া। জি, সম্ভবত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছিলেন না, ঢাকা মহানগরে ছিলেন, এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন ছিলেন কেন্দ্রীয় সংগঠক। আমি যতটুকু জানি তাকে বহিষ্কার করা হয়েছে, এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠন এইটা আমি ছাত্র সংসদ, আমি এদের সম্বন্ধে যতটুকু জানি যে তারা এখনো পর্যন্ত তাদের সেন্ট্রাল কমিটি ছাড়া আর জেলায় জেলায় তেমন কোনো কমিটিও নাই। সুতরাং তাদের আসলে অন্য কমিটি বাদ দেওয়ার সেই জায়গাটা এখন আসেই নেই। আসলে কমিটি থাকলে সেটা বাদ দেওয়ার প্রশ্ন আসে, তাদের শুধু সেন্ট্রাল কমিটিটাই আছে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা একটা নতুন ভাবে তারা একটা ফর্মেশন করার চেষ্টা করতেছে, আমি যতটুকু আমার কাছে তথ্য আছে সেই জায়গা থেকে বলতেছি আর কি। তো তারা ব্যাপারগুলোকে এই বাছাই করে, আগে যেটা হয়েছিল শওকত আলী, এই আন্দোলনের এই পরপর, কমিটি এখন আবার যদি নতুন করে, সেটা যেই নামই হোক অথবা যারাই করুক, সেটা করতেই পারে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এইটার এখন কি আরো দরকার আছে আপনার মনে হয়? আমি একটু জাস্ট প্রেক্ষাপটটা বলি। এই কমিটিটা কেন প্রয়োজন হয়েছিল, আমি যাদের সাথে আলাপ করেছিলাম ওই সময়, আমিও তখন বলতাম যে এই প্ল্যাটফর্মটা এখন বিলুপ্ত করে দেওয়া উচিত, বা কেন দেওয়া হচ্ছে না, আমি যখন প্রশ্ন করেছিলাম তাদের যে কথাগুলো ছিল আমি পরে মিলিয়ে দেখেছি যে এইটা একটা বাস্তবতা আছে নারায়ণগঞ্জে, আমি যেখানে কাজ করি সেখানকার বাস্তবতা বলতেছি। সেটা হচ্ছে যে দেখেন, 5 আগস্টের পরে পরে যেটা হয়েছে, যে সবাই সমন্বয়ক, কে ছিল আন্দোলনে কে ছিল না, এটা তো আপনি আর মানে মাপকাঠি দিয়ে বিচার করতে পারবেন না। প্রত্যেকের মোবাইলে ছবি আছে তার আন্দোলনে অংশগ্রহণ করার, এবং সেই ছবিগুলো দেখে তারা নানা জায়গায় গিয়ে সমন্বয় পরিচয়, নানা রকমের ঘটনা সুবিধা নেওয়া, নিজেকে বিভিন্ন জায়গায় পজিট করা, এই কাজগুলো চলছিল। তো সেইখান থেকে তারা চেষ্টা করেছিল এটাকে একটা নিয়ন্ত্রণে আনার জন্য, যাতে করে যত্রতত্র যে কেউ সমন্বয় পরিচয়টা না দেয়। এই জন্য তারা একটা কমিটি ফাংশনের দিকে গিয়েছিল, যাতে একটা কমিটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যে এই কমিটির মধ্যে যারা আছেন তারাই শুধু ওই দায়িত্বপ্রাপ্ত, এর বাইরে কেউ দায়িত্বপ্রাপ্ত না। এবং এটার মধ্যে দিয়ে তারা একটা কন্ট্রোলে আনার একটা জায়গা তারা তৈরি করতে পেরেছিলেন, এবং আজকে সেটা বিলুপ্ত করার মধ্যে দিয়ে তারা অফিসিয়ালি এই ব্যাপারটাকে তারা মিনিমাইজ করতে পেরেছেন। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটা একটা ঐতিহাসিক ব্যানার, বাংলাদেশ এত বড় একটা বিপ্লবের তারা নেতৃত্ব দিয়েছিল। তো ব্যানারটা আসলে প্রয়োজন আছে কিনা এই ব্যাপারটা নিয়ে আমরাও আলাপ আলোচনার মধ্যেই আছে। তবে তারা যেহেতু এইটার সাথে
আমাদের শহীদ এবং আহতরা জড়িত আছে, তারা এই শহীদ এবং আহত তাদের কল্যাণ এবং তাদের যেই প্রয়োজন বা মানে এই বিপ্লবের মানে যেই স্মৃতিগুলো ধরে রাখা, এই বিষয়গুলোতে কাজ করার জন্য ছাত্রদের মধ্যে জুলাইয়ের চেতনা এটা ছড়িয়ে দেওয়ার জন্য তারা ভবিষ্যতে কাজ করবে। আমি এতটুকু আপাতত আলাপ আলোচনার মধ্যে দিয়ে শুনেছি। তা আমার মনে হয় যে এটা হতে পারে, এটা পলিটিক্যালি একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে, অথবা তারা হচ্ছে সেদিকে না গেলেও তারা গণঅভ্যুত্থানের যেই শহীদ আহত এবং গণঅভ্যুত্থানের যেই স্মৃতিগুলো আছে এগুলো নিয়ে তারা যদি স্পেসিফিকলি তারা দায়িত্ব নিয়ে কাজ করে, যে এই পয়েন্টগুলো সেক্টর নিয়ে তারা কাজ করবে, আমি মনে করি সেক্ষেত্রে থাকতে পারে এবং সে অন্য একটা ভিন্ন ফরমেশনে, যাতে করে বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে তাদের অ্যাক্সেস এটা লিমিটেড করা উচিত বলে মনে করি। জি শওকত আলী, আপনি যেগুলো বলছিলেন সেগুলো তো এক বিষয়, কিন্তু এখানে যে সমস্যা, যেটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি নিশ্চয়ই দেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে অনুদানের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই 36 মুক্তির উৎসব কনসার্ট আয়োজনের জন্য 70টি প্রতিষ্ঠানের কাছে 76 লাখ টাকা চেয়ে চিঠি পাঠিয়েছেন এবং রাজশাহী সিটি কর্পোরেশন তাদের এর মধ্যে 2 লাখ টাকা দিয়েও দিয়েছে। এই যে ঘটনাগুলো, এবং আরো কয়েকদিন আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে একজন সাবেক এমপির বাসায় যে চাঁদাবাজির ঘটনা, এরকম আরো বহুত ঘটনা ঘটছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। আপনি এইগুলো কিভাবে আসলে ম্যানেজ করা হবে? এর দায়বদ্ধতা কার? দায় কে নিবে? কিভাবে শৃঙ্খলার মধ্যে রাখা যাবে? এনসিপি কি এর দায় নিবে? এখন যে ঘটনাগুলো ঘটছে এগুলোর দায় কি এনসিপি এড়াতে পারে? এখানে এখন দুইটা বিষয়, একটা হচ্ছে যে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনাটা অলরেডি আমরা জানি এবং অলরেডি আমি বলেছি, যেখানে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা ছিলেন, তাদের উদ্দেশ্য মানে বা তাদের যে চিন্তা ভাবনা যেখানে চাঁদাবাজি করেছেন, তো এই ব্যাপারে নিয়ে আমাদের আসলে কোনো বক্তব্য আমি নাই এবং আমি জানি, আমি মনে করি যে তাদের আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে, তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা তাদের শাস্তি হবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ব্যাপারটা আপনি বললেন, আমি এই ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নিলাম। আমি শোনার পরে আমিও একটু মানে অবাক লেগেছিল। আমি খোঁজ খবর নিলাম ওই সালাউদ্দিন আম্মার নামের একজন, আমি তার ফেসবুকে লেখালেখিও করলাম। যতটুকু আমি জানলাম সেটা হচ্ছে এটা চাঁদাবাজি না। আমি তাদের যে লিখিত ভাবে তারা অনুদান অর্থাৎ তারা স্পন্সরশিপ চেয়েছিল এবং স্পন্সরশিপের বিনিময়ে কি কি সুবিধা দেওয়া হবে সেটাও তারা ওই কাগজের মধ্যেই উল্লেখিত ছিল, যে তারা এই বিনিময়ে স্পন্সর চায় এবং এত টাকার স্পন্সরশিপ, তার বিনিময়ে এতটুকু। আমি মনে করি এটা একটা বাণিজ্যিক উদ্দেশ্য পদক্ষেপ ছিল, আমি যতটুকু আর কি ব্যাপারটা নিয়ে বুঝলাম। এবং আমি মনে করি যে এটা চাঁদাবাজি না। আমার মনে হচ্ছে এখানে অনেকগুলো ব্যাপার এখানে একসাথে মিলে ফেলা হচ্ছে এবং এক ধরনের একটা অপপ্রচার বা আপনি বলতে পারেন যে এক ধরনের একটা মানে এক ধরনের যে ফ্রেমিং করা, আমার মনে হয় সেখানে এই ব্যাপারটা হয়েছে আর কি। কারণ আমি নিজেরাও যখন আমরা দু একটা প্রোগ্রাম করতাম নারায়ণগঞ্জের কনসার্ট, এরকম আমি কয়েকজনকে দেখেছি আমাদের কাছে এসেছিল, বা যারা ম্যাগাজিন করতে চায় তারা ম্যাগাজিন করার জন্য আমাদের কাছে আসে, এসে বলে যে একটু স্পন্সর করতে, বিজ্ঞাপন দিতে, সে বিজ্ঞাপনের বিনিময়ে আমি কি কি সুবিধা পেতে পারি তাদের কাছ থেকে, সেই বিষয়গুলো নিয়ে তারা এবং তারা তাদের কন্ডিশন দিয়ে দেয়। জি না, সেটা স্পন্সরের বিষয়টা তো তাই হয় শওকত আলী, আপনার কথা ঠিক আছে। আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু আসি, সময় কম হাতে। কিন্তু আমি একটা জিনিস শুধু বলি এখানে, এই পয়েন্টটা অ্যাড করে দিই যে দেখেন এদিকে স্পন্সরশিপের জন্য সে আবেদন করেছিল এবং লিখিত ফর্মাল আবেদন, কিন্তু সেটাকেও তারা চাঁদাবাজি হিসেবে এক ধরনের ফ্রেমিং করা হচ্ছে। আমি মনে করি যে এই ব্যাপারটা অ্যালার্মিং। আপনি কোনটা পদ্ধতি, আমি যদি ওই লোকটার সাথে ব্যক্তিগত পরিচয় নাই, সে আমাদের এনসিপির সাথে কানেক্টেড না, বাট আমি যখন শুনেছিলাম আমি খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু খুবই অ্যালার্মিং। আপনি কিন্তু যে কোনো ভাবে আপনি কোনো কাজ করতে যাবেন, আপনার কিন্তু এরকম বাধা আসবে এবং আপনি কিন্তু আপনাকে তখন পিছিয়ে যেতে বাধ্য হবেন। কিন্তু ব্যাপারগুলো আমার মনে হয় যে সংবাদ মাধ্যমগুলোর একটু দায়িত্বশীলতার সাথে বিষয়গুলো পর্যালোচনা করা উচিত। শওকত আলী, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো আপনার কাছে। আমি একটু ওমর গিয়াস আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওমর গিয়াস আপনার কাছে আসতে চাই বিরতির আগে, হাতে সময় কম। আমি একটু আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন আমেরিকার কাছ থেকে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। কতটা কমলে বা কমালে তার স্বস্তির হবে বাংলাদেশের জন্য, প্রত্যাশাকে যদি একটু ছোট করে বলতেন 2 মিনিটে। জি, আসলে যতটা কমালে আসলে বাংলাদেশের জন্য স্বস্তিকর হবে সেটি হচ্ছে বাংলাদেশের যে তৈরি পোশাক ক্ষেত্রে অন্যান্য যে কম্পিটিটিভ কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো থেকে অন্তত সমপর্যায়ে বা তার থেকে যদি কম থাকে। এখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামের জন্য পাল্টা শুল্ক হয়েছে 20%। সো বাংলাদেশ যদি 20%, অন্তত 20% অথবা তার থেকে কম শুল্কে যদি দর কষাকষি করে ঠিক করতে পারে, সেটি হবে পোশাক শিল্পের মতো একমাত্র স্বস্তির কারণ।
জি, এবং আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে আসি, এই যে আলোচনা চলছে আমেরিকার সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের, এই আলোচনায় বিজিএমইএ, বিকেএমইএ, অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে কতটা আলোচনা বা তাদের কাছ থেকে কতটা পরামর্শ নিয়েছে সরকার আপনার জানা মতে? মানে ব্যবসায়ীদের এই সমঝোতা প্রক্রিয়ায় কতটা যুক্ত করা হয়েছে আপনার জানা মতে, যদি একটু বলতেন ওমর গিয়াস। এখানে আসলে সরকার তো আসলে দর কষাকষি করছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে আমাদের যে সিভিল বিপ্লব এবং যে আমাদের উপদেষ্টারা রয়েছেন, কিন্তু দিন শেষে কিন্তু ব্যবসা করবেন উদ্যোক্তারা। সুতরাং উদ্যোক্তাদের সাথে পরামর্শ করাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আনফরচুনেটলি আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টর বা বিজিএমই, বিকেএমই সহ যেই বড় ধরনের ট্রেড বডি গুলো আছে, বিশেষ করে তৈরি পোশাক শিল্প যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের তাদের সাথে কিন্তু আশানুরূপ আলোচনা করা হয়নি। এবং সেটি আমি মনে করি যে পরবর্তীতে প্রাইভেট সেক্টরের কথা বলা হলেও সেটি আসলে ইট ওয়াজ টু লেট। তো এখন আমরা শুধু আশা এতটুকুই করতে পারি যে যা কিছু হয়েছে ভবিষ্যতে আমরা এর থেকে শিক্ষা নিব এবং আমরা ভালো কোনো প্রত্যাশা হয়তো ভালো কোনো ফলাফল হয়তো আশা করব। জি, ওমর গিয়াস, আপনাকে ধন্যবাদ। শওকত আলী, আপনিও সাথে থাকবেন। আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। বিরতির পর ওমর গিয়াস, আমি একটু আবারও আপনার কাছে আসি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে প্রতিযোগী যে রাষ্ট্রগুলো আছে, ভিয়েতনাম, ভারত, তাদের যতটুকু শুল্ক ধরা হয়েছে, পাল্টা শুল্ক ধরা হয়েছে, বাংলাদেশের ততটা হলে মোটামুটি একটি রিজনেবল বলা যেতে পারে, অথবা তার থেকে কম হলে। কিন্তু এটি তো পার্সেন্টেজের বিষয়। কিন্তু আমরা যদি দেখি যে এই যে ভারত, ভিয়েতনাম তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের যে কম্পিটিটর, তাদের সাথে টিকে থাকার জন্য এই শুল্ক সমঝোতায় আরো কি কি বিষয় থাকা উচিত, কোন কোন ক্লজগুলো থাকা উচিত আসলে, যেগুলো নেগোসিয়েশনের মাধ্যমে আদায় করার আসলে বাংলাদেশের সুযোগ রয়েছে অথবা চেষ্টা করা উচিত, যেটি বাংলাদেশের জন্য সহায়ক হবে? ওমর গিয়াস। যে এখানে একটি ব্যাকগ্রাউন্ড আপনার সাথে দর্শকদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু তৈরি পোশাক শিল্পে দ্বিতীয় বৃহত্তম দেশ, চীন হচ্ছে প্রধান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামের রপ্তানি হচ্ছে প্রায় 15 বিলিয়নের উপরে, সেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি হচ্ছে 7 বিলিয়নের মতো। এবং এখানে একটা অন্যতম কারণ হচ্ছে চাইনিজ যে রপ্তানি ছিল সেটা কিন্তু ওভার দি ইয়ার্স কমেছে এবং সেটি কিন্তু ভিয়েতনাম আস্তে আস্তে সেটি ভিয়েতনামের ঘরে গিয়েছে। চায়না কিন্তু এখন রয়েছে মাত্র অ্যারাউন্ড 16 বিলিয়নের মতো হচ্ছে রপ্তানি, পোশাক রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এখানে কারণ হচ্ছে গত এই টার্মের আগেই যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখনই কিন্তু চায়না ইউএসএ একটা ট্যাগ অফ ওয়ার আমরা দেখেছি। সেই সময় থেকেই কিন্তু চাইনিজ অনেক ইনভেস্টমেন্ট কিন্তু ভিয়েতনামে তাদের ইনভেস্টমেন্টটা করেছিল। ভিয়েতনাম থেকে সেই শুল্ক সুবিধা অথবা চায়নার উপরে যে শুল্ক বাড়তি সেটি কাটিয়ে ভিয়েতনাম থেকে রপ্তানি করবার জন্য। তো এদিক থেকে ভিয়েতনাম আমাদের ক্ষেত্রে অলরেডি ডাবল রপ্তানি করছে এবং তাদের কিন্তু সেই সক্ষমতা তাদের আছে দেখেই আমরা যতদিন পর্যন্ত 15% শুল্ক ভিয়েতনাম দিত এবং আমরাও দিতাম তখনও কিন্তু ভিয়েতনাম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে লিড টাইম। ভিয়েতনাম থেকে কিন্তু আমাদের লিড টাইম হচ্ছে ভিয়েতনাম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লিড টাইম হচ্ছে 20 থেকে 25 দিন, সেখানে বাংলাদেশ থেকে লিড টাইম হচ্ছে 40 দিন। এবং এটি আননেসেসারিলি কিন্তু আমাদের এই লিড টাইম কিন্তু বাড়ছে বিকজ অফ আমাদের কনজেশন এন্ড এভরিথিং। এবং আমাদের কিন্তু পোর্টে আমাদের একটি জাহাজ থেকে পণ্য খালাস এবং ফিরে যাওয়ার মধ্যে এখন আগে ছিল 7-8 দিন, সেটি এখন 15-16 দিনে গিয়েছে। তো সেটি তো রয়েছে। তবে আরেকটি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নেগোসিয়েটররা অবশ্যই আমি মনে করি দেখবেন বা আলোচনা করবেন যে সর্বশেষ যেটি পাল্টা শুল্ক যখন আমাদের উপর আরোপ করা হলো তখন কিন্তু শুল্কর পাশাপাশি একটি স্থানীয় মূল্য সংযোজনের একটি ক্লজও কিন্তু ছিল। সেখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই শুল্ক অর্জন করতে বাংলাদেশের কমপক্ষে 40% ভ্যালু এডিশন করতে হবে। এখন 40% বলতে কিন্তু আপনার 1 স্টেজের 3 ভাগের 1 স্টেজের থেকে বেশি।
সো আমরা কিন্তু এখন যেমন ইউরোপে আমরা রপ্তানি করি 1 স্টেজ জিএসবি তে। সো আপনি 1 স্টেজ মানে 33%, 40% মানে আপনি শুধুমাত্র ফেব্রিক থেকে আপনার জামা সেলাই করলে হবে না, আপনাকে এর থেকে বেশি ভ্যালুয়েশন করতে হবে। নিট পোশাকের ক্ষেত্রে এটি সমস্যা না, কারণ নিট পোশাকের ক্ষেত্রে মোটামুটি 100% আমরা সেলফ রিলায়েন্ট ইন দা ফেব্রিক। কিন্তু আমরা কিন্তু ওভেন পোশাকের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমরা 50 থেকে 60% কিন্তু আমরা ফেব্রিক এখনো কিন্তু আমরা আমদানি করে পোশাক তৈরি করি, এবং রিসেন্ট ডেতে সেই ফেব্রিকের আমদানি কিন্তু নিট এবং ওভেন দুই ক্ষেত্রে আশঙ্কাজনকভাবে বেড়েছে, বিকজ অফ আমাদের কিছু টেক্সটাইলের উপরে ইনসেন্টিভ গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে, তাছাড়া গ্যাসের আমাদের কিছু চাপ এবং সংযোগের সমস্যা রয়েছে এই কারণে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই 40% মূল্য সংযোজনের বিষয়টি নামিয়ে 1 স্টেজে বা এটি যদি আমরা উঠিয়ে দিতে না পারি, সেটি কিন্তু আমাদের শুল্ক কমিয়ে আসলো, ইভেন ভিয়েতনামের সমান হলেও পরেও এই বাড়তি ক্লজটা কিন্তু আমাদের রপ্তানির ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। জি, আমি আরেকটি জিনিস আপনি যেটি কথা বলছিলেন, আমি যদি দেখি যে গত জুনে এলসি খোলার পরিমাণ 5 বছরের সর্বনিম্ন, এই ব্যাপারে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন অথবা জানাতেন যে কেন এটি কম। আমি বিভিন্ন রিপোর্টে দেখলাম যে বিনিয়োগ ও ভোগ ব্যয় কমার কারণে বলা হচ্ছে, আসলে বিষয়টি একটু সহজভাবে বলতেন ওমর গিয়াস। এখানে আসলে যে এলসির যে বিষয়টি এসছে সেটি হচ্ছে যে আমাদের লাক্সারিয়াস পণ্যে আসলে আমাদের এলসি কিছুটা এখানে কম, যেটা আপনি বলেছেন যে বিলাসী পণ্যে। এবং এই জায়গাটায় কারণ হচ্ছে যে আমাদের তো একটা রিজার্ভের সংকটের কারণে তো একটি, অবশ্যই এখন রিজার্ভ ভালো হয়েছে, বাট আমাদের তো একটি অস্টারিটি নীতি ছিল, সেই জায়গা থেকে বিলাসী পণ্য আমরা দেখেছি ইভেন গত সরকারের, অর্থাৎ যে পতিত সরকার সে আমলের থেকেই এটি একটি চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখা ছিল। এর পাশাপাশি যেটি হচ্ছে যে বিনিয়োগের যে বিষয়টি বলছেন, বিনিয়োগের কিন্তু আমাদের ক্ষেত্রে যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে আমাদের ইজ অফ ডুইং বিজনেস, এবং এই যে ইজ অফ ডুইং বিজনেসে কিন্তু আপনি জ্বালানি থেকে শুরু করে আমাদের কাস্টমস, আমি ইম্পোর্টের কথা বললাম, এটা বড় কারণ হচ্ছে কাস্টমসের বিভিন্ন জটিলতা এবং বিভিন্ন কাস্টমসের পর্যায়ক্রমিক যে কার্যক্রমগুলো, যে এটি করে এটা করতে হবে, এটা করতে হবে, এই যে আমাদের দীর্ঘসূত্রিত রেট ট্যাপিজম, এটি কিন্তু আমাদের আষ্টে পৃষ্ঠে কিন্তু আমাদের বিনিয়োগ বলেন, ব্যবসা বলেন, এদিকে ক্ষতিগ্রস্ত করছে। এবং আলটিমেটলি সর্বশেষ আমরা যেটা দেখেছি যে আমাদের এনবিআর এর যে আমাদের রিসেন্টলি আপনারা জানেন যে আমাদের ধর্মঘট সময় কিন্তু আমাদের একটি বড় ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছিল পোর্টে। আপনারা জানেন যে একটি আমদানি করা জাহাজ যখন খালাস হয়, সেটি খালাস হওয়ার পরেই কিন্তু সেটি রপ্তানি করতে ফিরে যায়, এবং সেটি রপ্তানি করে যখন আবার ফিরে আসে তখন আমদানি হয়। আমার মনে হয় সেই এইটি তো কারণ হতে পারে যে আমাদের জাহাজের যে চলাচল এবং এই এনবিআর এর যে স্থবিরতা, সেটি হয়তো এখানে হয়তো অনেকটি এফেক্ট করেছে। বাট পোশাক শিল্পে যে আমাদের আমদানি করতে লাগে সেটি কিন্তু আমরা করছি, সেটি আমাদের আমার জানার মতে যে সেটি আমাদের স্বার্থেই, আমাদের ব্যবসার স্বার্থেই আমাদের করতে হবে। জি, ওমর গিয়াস, আরেকটি বিষয় আপনার কাছে একটু আমি আসি, সেটি হচ্ছে যে 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে, বৈঠক চলছে, আশা করা যায় ভালো কিছু হবে। কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে পোশাক শিল্প মালিকদের কেউ কেউ বলছেন যে এরই মধ্যে, এটি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই অথবা এই সময়ের মধ্যেই তারা এর একটি প্রভাব টের পেতে শুরু করেছেন, তাদের অর্ডার কমছে, পরবর্তী সিজনের জন্য অর্ডার কমছে। এই বিষয়ে যদি একটু বলতেন, আসলে এটি কতটা প্রভাব ফেলছে তৈরি পোশাক শিল্পে? এটি আমরা বলেছিলাম যে আমাদের কিন্তু একটি কোঅর্ডিনেশনের আপাত দৃষ্টিতে অভাব বলে আমাদের মনে হয়েছে, প্রাইভেট সেক্টরের সাথে গভর্নমেন্ট সেক্টর বলেন। কারণ ভিয়েতনাম যেখানে আসলে তাদের 20% নেগোসিয়েশন করতে পেরেছে অনেক আগে, আমরা কেন লাস্ট দিন পর্যন্ত আমাদের নেগোসিয়েশনের জন্য, আমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এবং এই জায়গায় কি হচ্ছে, আপনি কিন্তু আমাদের গার্মেন্টস শিল্পে বা পোশাক শিল্পে যেটি হয় যে আপনার বায়াররা কিন্তু আপনাদের প্রজেকশন দেয় যে আগামী 3 মাস, আগামী 4 মাস আপনি এই অর্ডারে আমরা আপনাদেরকে দিব। যখন কিনা শুল্ক নিয়ে তারা কোনো একটি ধারণা বা তারা কিন্তু কোনো কংক্রিট কোনো কিছু পাচ্ছে না, তখন কিন্তু তারা স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের একটা বাড়তি শুল্ক তারা জেনেছে, এখন পর্যন্ত আমাদের বাড়তি শুল্কটা যেটি শুরুতে 37% দেওয়া হয়েছিল, পরবর্তী মাত্র 2% দিয়ে 35%, whatever it is, এবং এর সাথে কিন্তু আমাদের 15% যেটা এক্সিস্টিং শুল্ক, সেই টোটাল যে 52% বা এখন 50% নেমে আসলো। সেই ভিত্তিক থেকে কিন্তু বায়াররা আপনার সামনের দিনের অর্ডার গুলোকে আপনাকে আশঙ্কাজনকভাবে কমিয়ে ফেলেছে, এবং যেটি এসেছে যে 4%
আমার মনে হয় 4% এটা আসলে আমরা বিগত যেই লাস্ট 1-2 মাসে গিয়েছে সেটা বলছে, বাট আগামী 3 মাস যদি আমরা চিন্তা করি সেটি কিন্তু আরো অনেক বড় সংখ্যায় হবে বলে আমি আশা করি। কারণ আগামী 3 মাসে যে প্রজেকশন, এই প্রজেকশনে কিন্তু বায়েরা রিস্কটা নেননি অনেক বায়ারাই। এবং আমরা যদি দ্রুত ভালো কিছু পাই, হয়তো দ্রুত বলতে আসলে 31 তারিখ পর্যন্তই আমাদের সময়। 1 তারিখ থেকে তো শুল্ক সেটি কার্যকর হয়ে যাবে, হোয়াট এভার ইট ইজ। তো সেই ক্ষেত্রে হয়তো যদি ভালো কিছু পাই তাহলে হয়তো ভালো কিছু আমরা প্রত্যাশা করুন, হয়তো বায়েরা ফিরে আসবেন। তা না হলে কিন্তু একটি বড় ধরনের ধাক্কা আমরা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ওমর গিয়াস, ধন্যবাদ, আপনাকে সাথে থাকবেন। শওকত আলী, আপনার কাছে আসি, সময় খুব কম, আমি একটু দুটি প্রশ্ন আপনার কাছে করব। একটি হচ্ছে যে দেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি ঘোষিত জুলাই সমাবেশে ক্লাস বাদ দিয়ে যেতে বাধ্য করায় অভিযোগ তুলেছে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। তারা ব্যানার ট্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা যেটি দেখতে পারলাম বিভিন্ন গণমাধ্যমের নিউজে। কি বলবেন এই ব্যাপারে শওকত আলী? প্রথমত হচ্ছে যে স্কুলের বাচ্চারা যে কোনো রাজনৈতিক সমাবেশে আসুক, সেটার সাথে আমরা সম্পূর্ণভাবে বিরোধী। আমি মনে করি যে স্কুলের বাচ্চা বা স্কুলের বয়সে আসলে রাজনৈতিক সমাবেশ সমাবেশে যাওয়া, এটা আসলে আমাদের এই কালচার থেকে বের হয়ে যাওয়া দরকার। যদিও এই আন্দোলনে স্কুলের বাচ্চাদের একটা বিশাল ভূমিকা ছিল রাজনৈতিক আন্দোলনে, এবং সবসময় থাকে স্কুল কলেজের বাচ্চাদের। আর তারপরেও স্কুলে ক্লাস বাদ দিয়ে একটা রাজনৈতিক সমাবেশে আসবে, এই ব্যাপারটা আমরা বিরোধী। তবে আমি যতটুকু যখন ব্যাপারটা জানলাম এবং একজনের ফেসবুক পোস্ট থেকে জানতে পেরেছিলাম গতকাল, এবং তারপরে যখন খোঁজ খবর নিলাম ওইখানে ওই এলাকার, তখন আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, এখন আমি যদি বলি আপনার কাছে মনে হবে যে আত্মপক্ষ সমর্থন করতেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে গতকাল তার যে ওই এলাকার যিনি ফেসবুকে লিখছেন, তিনি লিখলেন যে 12:30টায় মর্নিং শিফটে ছুটি হওয়ার পরে কিছু ছেলে তারা হচ্ছে শহর সমস্যা আসছিল, এবং সংখ্যাটা খুব বেশি না, অল্প কয়েকজন, এবং তারা মোটামুটি নিজ ইচ্ছে আসছিল এবং তারা উৎফুল্ল ছিল ওইখানে ওই সময়। তাদেরকে জোর করে নিয়ে আসা হয়েছে এমন কোনো ব্যাপার নাকি তারা ওখানে তেমন ছিল না। কিন্তু মানে কয়েকজন স্টুডেন্ট নাকি গিয়েছিলেন যে স্কুলের প্রিন্সিপালের কাছে অনুমতি দেওয়ার জন্য, প্রিন্সিপাল অনুমতি দেন নাই, এবং না দেওয়ার পরে হচ্ছে তারা আর কেউ আর এখানে আসতে পারে নাই বা আসে নাই। অর্থাৎ স্কুল ভেঙে স্টুডেন্টদের নিয়ে আসার কোনো ঘটনা তেমন ঘটে নাই। বাট এটাকে এখন রাজনৈতিক ভাবে নানাভাবে রাজনৈতিক প্রতিপক্ষরা নানা রকম কালার দেওয়ার চেষ্টা করছে বা তাদেরকে ব্যবহার করছে কিনা, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে একটু খতিয়ে দেখা উচিত। এবং আমি মনে করি স্কুলের যারা নীতি নির্ধারক আছেন, প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক বা প্রত্যক্ষদর্শী যারা আছেন, আমার মনে হয় তাদের সাথে একটু সাংবাদিক হোক বা প্রশাসন হোক, তাদের একটু ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত, তদন্ত করা উচিত ব্যাপারটা নিয়ে, এবং সত্যটা সামনে তুলে আনা উচিত। এবং যদি আসলে হয়ে থাকে, আমি মনে করি আমাদের যদি কোনো সংগঠক যদি এনসিপি সেই কাজটা করে থাকেন, তার বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক দুই রকম ব্যবস্থা আমি নেওয়া উচিত বলে মনে করি। জি শওকত আলী, আরেকটি বিষয় আমাকে শেষ করতে হবে, আমি একটু ছোট করে আপনার কাছে জানি, যদি 1-1.5 মিনিটে বলতেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে। তিনি বলেন যে এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখনই স্পষ্ট করা জরুরি। সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে। আপনার কি মনে হয়, তিনি যেই কথা বললেন, আপনার কাছে কি মনে হয় সরকারের পরিস্থিতি এখন কেমন শওকত আলী? যদি এক কথায় বলি, আমি তার সাথে 100% একমত। আমি কেন বলি একটু এলাবোরেট করি কথাটাকে। এখন ধরেন আমি এখানে একটা ক্লজ আছে, ক্লজটা হচ্ছে যে যেই অবস্থায় বর্তমানে দেশ চলছে, ওমর গিয়াস ভাইও আলোচনা করলেন, দেশের যে ব্যবসায়িক যে পরিস্থিতি, অর্থনৈতিক যে পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, কোন জায়গায় তো এই সরকারের তেমন কোনো কন্ট্রোল নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি না, বা অচিরও আমরা দেখবো, অচিরও মানে খুব অদূর ভবিষ্যতে কোনো একটা ভালো জায়গায় সে নিয়ে যেতে পারবে বলে আমরা যে আস্থা রাখবো সেটা তো আমরা পারছি না। সুতরাং যদি এমন হয়, তাহলে এই সরকার থাকা বা না থাকার মধ্যে দিয়ে আসলে আমাদের পার্থক্যটা কোথায়? এই একটা গণঅভ্যুত্থানের সরকার, সবার ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে জনপ্রিয়তা নিয়ে আমার মনে হয় না আর কোনো সরকার গঠিত হয়েছিল। জনগণের এই পরিমাণ বিপুল সমর্থন ছিল, সেটাকে কাজে লাগিয়ে দেশের যেই ধরনের সংস্কারের প্রত্যাশা আমরা করেছিলাম এই সরকারের কাছ থেকে, সেটা আমরা পাইনি। আমরা এই সরকারের প্রতি আমরা যথেষ্ট হতাশ। আমরা এখন চাই যে একটা নির্বাচনী, শুধু না মানে আমরা তো একটা দীর্ঘদিন একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা এসেছি, এবং তার বিনিময়ে আমরা চেয়েছিলাম যে একটা মৌলিক পরিবর্তন হোক আমাদের নির্বাচনী ব্যবস্থার, আমাদের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার, আমাদের রাজনৈতিক যেই কালচার আছে সেই কালচারের, এবং আমাদের যেই ক্ষমতা কাঠামো, অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, তার যে ক্ষমতা কাঠামো আছে, সেই ক্ষমতা কাঠামো একটা মৌলিক সংস্কার আসুক। তো
এই সংস্কারের যে ন্যূনতম কাজগুলো আছে আমি মনে করি সেই ন্যূনতম কাজগুলোর একটা রোডম্যাপ দিয়ে আমার মনে হয় সরকার তার একটা পরবর্তী নির্বাচনের একটা নির্বাচন কমিশনের একটা সংস্কারের রোডম্যাপ দিয়ে তার একটা মানে ক্ষমতা হস্তান্তর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত এবং সেই প্রক্রিয়া যেন সহিংস না হয়, সেই প্রক্রিয়া যেন বাংলাদেশে আরেকটা যুদ্ধ বা আরেকটা অস্থিতিশীলতার দিকে না চলে যায় আবার, সেইটা নিশ্চিত করে আমার মনে হয় যে একটা সিদ্ধান্ত আসা উচিত। কারণ দেখেন যদি এমন হয় যে এই সরকারকে আমরা আবার পার্সোনাল বলে টেনে এসে 1 মাস 2 মাস পর বা 6 মাস পর নামিয়ে দিলাম, কিন্তু এই নামিয়ে দেওয়ার ফলে দেশে আবার একটা অচল অবস্থা তৈরি হলো, আবার 6 মাসের জন্য কি আমরা একটা অন্তর্বর্তী সরকার উপর নির্ভর করবো, সেই বাস্তবতা কি সেই লাক্সারি কি আমাদের আছে? এটা কিন্তু আমাদের নাই। সুতরাং এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু মৌলিক সংস্কারগুলোর মধ্যে যার মধ্যে দিয়ে একটা সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, যারাই ক্ষমতায় আসুক তারা যেন একটা দেশটাকে যেন একটা শান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ পায়, সেই জায়গাটা তৈরি করে আমার মনে হয় তাদের চলে যাওয়ার সময় আমি মনে করি চলে যাওয়ার সময় এসেছে। শওকত আলী, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। ওমর গিয়াস, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনেই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।